যিনি ক্ষমতার স্বাদ পান, যারাই ক্ষমতার স্বাদ পান, তারাই মনে করেন সব কিছু তাদের, সব কিছু তাদের লাগবে, চলে বলে কৌশলে জবরদস্তি করে সব কিছুরই মালিক হতে চান। কিন্তু আইনের শাসন এটি নয়। বিচার বিভাগকে তো আমরা সেই সময় থেকে এখনো পর্যন্ত দেখে আসছি যে প্রভাব একটা সব সময় বিস্তার করে যাচ্ছে এবং তার জন্য কিন্তু অনেক মানুষ ভুক্তভোগী হচ্ছে। কি মনে করেন, কি হলে আসলে বিচার বিভাগকে এরকম প্রভাব থেকে মুক্ত রাখা যায়? দেখেন, প্রভাবের একটা কালচার হয়েছে এই দেশে। যিনি ক্ষমতার স্বাদ পান, যারাই ক্ষমতার স্বাদ পান, তারাই মনে করেন সব কিছু তাদের, সব কিছু তাদের লাগবে, চলে বলে কৌশলে জবরদস্তি করে সব কিছুরই মালিক হতে চান। কিন্তু আইনের শাসন এটি নয়। আইনের শাসন হলো আইন দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তিনি যেটি প্রাপ্য তিনি সেটি পাবেন। আমার যতটুকু প্রাপ্য আমি সেটা পাবো, আপনার যতটুকু প্রাপ্য আপনি সেটা পাবেন। আমার পছন্দ হলেও পাবেন, আমার অপছন্দ হলেও পাবেন। আইন দ্বারা যেটি সেটেল করার মতো জিনিস হতে পারে আপনার পছন্দ হয়নি, হতে পারে আমারও পছন্দ হয়নি, কিন্তু তাই বলে আমি যখন জবরদস্তি করে আটকাতে যাই তখন আইনের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, রুল অফ ল থাকে না, আইনের শাসন থাকে না। এটি বিভিন্ন সময়ে যারা সরকারে এসেছেন, এই সরকারে এসে তারা সম্রাটদের মতো ক্ষমতা এক্সারসাইজ করতে চেয়েছেন। এটি কখনো কাম্য নয়। এখানে বিচারক নিয়োগ দেওয়ার যে প্রক্রিয়া উচ্চ আদালতে, আমি মনে করি প্রক্রিয়াটিও সঠিক নয়। পরিবর্তিত পরিস্থিতিতে সেই বিষয়টাকে কেমন দেখছেন, যদি গত 8 মাসের কথা জানতে চাই? বিগত 8 মাসে উচ্চ আদালতে দুটি বড় ধরনের ঘটনা ঘটেছে। একটি হলো প্রধান বিচারপতি নতুন করে নিয়োগ হয়েছেন, তার সঙ্গে আপিল বিভাগে কয়েকজন বিচারপতি নিয়োগ হয়েছেন এবং হাইকোর্ট বিভাগে 23 জন বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়েছে নতুন করে অস্থায়ীভাবে। আমি মনে করি এই যে বিচারক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো নির্মোহভাবে দেখা দরকার, এগুলো যদি দেখা যেত, এরকম ব্যক্তিত্ব খুঁজে বের করা যেত, এরকম পার্সোনালিটি আমরা বের করতে পারতাম, তাহলে সবচাইতে বেশি উপকৃত হতো জনগণ। সেক্ষেত্রে প্রসেসটা আসলে কিরকম হতে পারে? এখন পর্যন্ত যে প্রসেস আছে, নতুন একটি আইন হয়েছে, বিচারক নিয়োগ এর অর্ডিন্যান্স হয়েছে 2025 সালে। এই অর্ডিন্যান্স অনুযায়ী নতুন করে নিয়োগের জন্য একটি প্রক্রিয়া চলছে। এখানে কমিশন গঠন করা হয়েছে, কমিশনে যাচাই বাছাই চলছে। কিন্তু আগের যে নিয়োগটি দেওয়া হয়েছে সেটি দেওয়া হয়েছে পুরনো সিস্টেমে। বর্তমান যে নিয়োগটি দেওয়া হবে বলে কথা হচ্ছে সেটি দেওয়া হবে নতুন সিস্টেমে। ফলে সব কথার মূল কথা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট মানুষ ছাড়া স্বাধীন সার্বভৌম ক্ষমতা এক্সারসাইজ করার মতো ব্যক্তিত্ব যদি না থাকে, তাহলে শুধু সিস্টেম দিয়ে কাজ হবে না। আমি মনে করি এখানে তাদেরকেই বিচারক বানানো উচিত যাদের এই চাপ সহ্য করার ক্ষমতা আছে, তাদেরকেই বিচারক বানানো উচিত যাদের এই ধরনের ব্যক্তিত্ব বোধ আছে, তাদেরকেই বিচারক বানানো উচিত যারা বিচারক হলে পরে আমাদের চোখের সামনে বিচারকের আসনে আসন হলে পরে আমরা সকলেই আশ্বস্ত হতে পারি। তবেই একটি গুণগত পরিবর্তন সম্ভব। বিচার বিভাগীয় আলাদা সচিবালয় গঠন করা জরুরি। কিন্তু বাস্তবতা তো তেমনটি না, যেমনটি বিগত সময়েও ছিল না, বর্তমান সময়েও তো খুব একটা চোখে পড়ছে না। ভবিষ্যৎ কি? বিচারক যারা হন তারা যদি মানুষের সঙ্গে, সরকারের সঙ্গে, রাষ্ট্রের এক্সিকিউটিভের সঙ্গে উঠা বসা করেন, তাহলে তো ইন্টিগ্রিটি থাকবে না। এই ইন্টিগ্রিটি বজায় রাখতে গেলে ব্যক্তিত্বই সবার আগে প্রয়োজন। আমার কাছে লেখাপড়া প্রয়োজন, অনেস্ট ইন্টিগ্রিটি প্রয়োজন। তবে এই ধরনের লোক পাওয়া যাবে যাদের চোখ সত্যিকার অর্থে অন্ধ থাকবে, আইনের কাছে অন্ধ থাকবে, যারা ব্যক্তি দেখে, পরিবেশ দেখে, অবস্থা বিবেচনায় বিচার করতে চাইবে না। আমার মনে হয় সেই দিনটা যদি আসতো এই দেশে, আসার সূচনা হয়েছে মনে হয়। অতীতেও এরকম ছিল, সেই সময় আমরা ছিলাম না, ওটা আমরা গল্প শুনেছি আমাদের সিনিয়রদের কাছ থেকে, যে হাইকোর্টের বিচারক ফ্ল্যাগ লাগিয়ে রাস্তায় হাঁটছেন। এটিকে শুনে অনেক লোক রাস্তা ছেড়ে দিত। রেসপেক্টের জায়গাটা এরকম ছিল। আমাদের দেশের ডেমোক্রেসি এখনো ম্যাচিওর না। এখানে কয়দিন পরে পরে দেখবেন উত্থান পতন হয়ে যায়, কয়দিন পরে পরে ভূমিকম্প হয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর দিয়ে একটা টর্নেডো বয়ে যায়। এগুলো তো কোনো স্বাধীন ডেমোক্রেটিক কালচার নয়। আমরা ইলেকশন, এই দেশে অনেক কিছু হয়েছে, মিলিটারি শাসন হয়েছে, অনেক রাষ্ট্রনায়কদেরকে, অনেক রাষ্ট্রের প্রধানদেরকে মেরে ফেলা হয়েছে। সব কিছু করে না করে আমরা 91 সালে এসে একটা চুক্তিবদ্ধ হয়েছিলাম যে আমরা একটা ডেমোক্রেটিক প্রসেসে যাব।